তীব্র গরমে নিউমোনিয়া, ডায়রিয়া আর বিভিন্ন চর্মরোগের কারণে শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা। কিছু ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী চিকিৎসা পেলেও নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্তদের ঠিকানা হচ্ছে হাসপাতালে। এ সময় বারবার বিশুদ্ধ পানি খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। দীর্ঘদিন নিউমোনিয়ায় ভুগে যখন সুস্থ হবার পথে, তখনই তীব্র গরমের কারণে আবারও শ্বাসকষ্ট, আবারও ভর্তি হাসপাতালে। গরমের এই সময়টাতে হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। তীব্র গরমে ঘেমে ঠান্ডা, কাশি আর জ্বরের প্রকোপ তো আছেই, পাশাপাশি ডায়রিয়া, টাইফয়েড আর নানাবিধ চর্মরোগ ভোগাচ্ছে শিশুদের। প্রথমে জ্বর আসছে, পরে ঠান্ডা, তারপরে থেকে ডাক্তার দেখাইছি, কিছুতেই কমে না। পরে আমি সেন্ট্রালে আসছিলাম দেখাইতে, পরে বলছে নিউমোনিয়া হয়েছে, ভর্তি দিচ্ছি। গরমের কারণে জ্বর মাঝে মাঝে আসে, শ্বাস বেড়ে যায়, শ্বাসকষ্টই কমে আবার বেড়ে যায় গরম অতিরিক্ত। শ্বাসকষ্টটাই কমে না, সব কমছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। তবে কেবল গুরুতর অসুস্থ শিশুদেরই ভর্তি রাখা হচ্ছে হাসপাতালে। শিশু শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, ঘাম বা প্রস্রাব কমে যাওয়া কিংবা বারবার বমি আর দুর্বলতার মতো লক্ষণ থাকলে দ্রুতই হাসপাতালে নিয়ে যেতে হবে বলছেন চিকিৎসকেরা। বাচ্চাদের অতিরিক্ত দুর্বলতা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, মাথা ঘুরাচ্ছে, হ্যাঁ, পাশাপাশি অনেক সময় আছে যে হিটস্ট্রোকের যেটা লক্ষণ, শরীরের তাপমাত্রা অনেক 105-6 ডিগ্রি হয়ে গেছে। পাশাপাশি এগুলো যদি থাকে তাহলে অতি দ্রুত হাসপাতালে শরণাপন্ন হবে। পাশাপাশি দীর্ঘদিন যারা ফুসফুসের জটিলতায় ভুগছেন, এই গরমে তাদেরকেও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। যারা বাইরে কাজ করছেন বেশি, তাদের ক্ষেত্রে ছায়ার তলে বিশ্রাম নিতে হবে। এক নাগারে বেশিক্ষণ কাজ করলে কিন্তু হিটস্ট্রোক হতেই পারে, কারণ তখন দেখা যাচ্ছে বডি টেম্পারেচারটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে উঠে যায়। এই জন্য পানি খাবে, বিশুদ্ধ খাওয়া পানি। পানিবাহিত রোগ এড়াতে খোলা ভ্যানের শরবত বা পানি না খেয়ে নিরাপদ পানি পান করার তাগিদ বিশেষজ্ঞদের। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা। তীব্র তাপপ্রবাহ চলছে সারা দেশে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা এবছরের উঠেছে চাঁপাইনবাবগঞ্জে, সেটি 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ঠিক এরকম পরিস্থিতিতে স্কুল খোলার একদিন পরেই 3 জেলায় 24 জন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়েছে আজকে। এদের মধ্যে 15 জনই নড়াইল লোহাগড়ায় ইতনা স্কুল অ্যান্ড কলেজে ক্লাস করছিল, আর 9 জন কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষার্থী। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। সারা দেশের হাসপাতালগুলোতে রোগী ভিড় করছেন, শিশুরা, বয়স্করা এবং সাধারণ মানুষও আছেন অনেক। হিট স্ট্রোকে আক্রান্ত রোগীরাও ভর্তি হচ্ছেন হাসপাতালে। আমরা সব বিষয় নিয়ে কথা বলবো আজকে, খোঁজ খবরও নেব সারা দেশের কি পরিস্থিতি। আমাদের সঙ্গে যুক্ত আছেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার MS সাত্তার, সহকর্মী শাহ বাইজিদ আহমেদ রংপুর থেকে, এবং রাজশাহী থেকে সহকর্মী রাশেদুল রুশো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শুরুতে রুশো, আপনার কাছে একটু জানি, আমরা দেখছিলাম যে সারা দেশেই গরমের কারণে হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে। কি শিশু, কি বয়স্করা সবাই আসলে ভর্তি হচ্ছেন। রাজশাহীর পরিস্থিতিটা একটু আপনার কাছে জানি। মাহবুব, রাজশাহীর পরিস্থিতি আসলে কিন্তু ভিন্ন কিছু নয়। আমি এখন আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালটি এমন একটি হাসপাতাল যেখানে শুধু রাজশাহীর মানুষ নয়, বৃহত্তর যে উত্তরাঞ্চল, রাজশাহীর আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু এখানে মানুষজন আসেন। তো সেক্ষেত্রে আমি খবর নিচ্ছিলাম হাসপাতালের কী অবস্থা, যেটি আমরা খোঁজ নিয়েছি যে এখানে শিশুদের 3টি ওয়ার্ড রয়েছে। 3টি ওয়ার্ডে শিশুদের যে শয্যা রয়েছে সেটি 150টি, কিন্তু সেখানে 500-র ওপরে শিশু ভর্তি আছেন বিভিন্ন রোগে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু এই যে গরমজনিত রোগে, বিশেষ করে পেটের সমস্যা, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, এই ধরনের রোগে আক্রান্ত। এছাড়াও বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন। এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কিছু পদক্ষেপও নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেটি জানানো হয়েছে আমাদের, যে এইখানে
যে এমার্জেন্সি ওয়ার্ডটি রয়েছে এর পাশেই একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ প্রস্তুত রাখা হয়েছে, যেন হিট স্ট্রোক জনিত কোনো রোগী এলে তাদের যেন সেখানে প্রাথমিক যে চিকিৎসা সেখানে রেখে যেন সেটি করা সম্ভব হয়। এছাড়াও প্রত্যেকটি ওয়ার্ডে 2টি করে বেড আলাদা করে রাখা হয়েছে, আইসিইউতে একটি বেড আলাদাভাবে কিন্তু রাখা হয়েছে এই গরমজনিত বা হিট স্ট্রোক রোগীর চিকিৎসার জন্য। এছাড়াও আরও একটি কাজ যেটি করেছে এই হাসপাতাল কর্তৃপক্ষ, বেশ কিছু ইন্টার্ন চিকিৎসকদের তারা স্বল্পমেয়াদী প্রশিক্ষণও দিয়েছে যে এই ধরনের রোগী এলে তাৎক্ষণিকভাবে সেই রোগীকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটিও কিন্তু এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন যেটি হয়েছে, শুধু আমি রাজশাহী না, আপনার সাথে যুক্ত হবার আগে চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর সদর হাসপাতালগুলোর আমাদের যে প্রতিনিধি আছেন একেএস রোকন এবং বুলবুল আহমেদ, তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদের যে সেখানকার সদর হাসপাতালের চিত্রটিও একটু জানবার চেষ্টা করেছি। তারাও যেটি বলছেন যে সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী আছে এবং বেশিরভাগই রোগী চাঁপাইনবাবগঞ্জের কথা যদি বলি যে সেখানে ডায়রিয়ার রোগী অনেক বেশি, অর্থাৎ এই যে গরমের কারণে মানুষজন যে বাহিরের খাবার খাচ্ছে, বিশেষ করে পানীয় শরবত এগুলো খাচ্ছে, এগুলোর কারণে কিন্তু পেটের সমস্যা অনেকেই ভুগছেন। সেখানে আমি যতদূর খবর পেয়েছি যে 20 শয্যার বিপরীতে সেখানে 80 জনের ওপরে রোগী ভর্তি আছে, প্রায় 4 গুণ বেশি রোগী। এবং চট্টগ্রাম এবং রংপুরের খবরও জানবো, আপনি রাজশাহীর খবর বলছিলেন, সেখানেও প্রায় 4 গুণ রোগী ভর্তি আছে, 150 শয্যার বিপরীতে 500-র কথা বলছিলেন। বাইজিদ আহমেদ, রংপুরের অবস্থাটা একটু জানি, যদি আমরা তো রাজশাহীর খবর জানছিলাম, রংপুরের পরিস্থিতি কি? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও তো আশপাশের জেলা থেকে রোগীরা আসেন, শিশুদের কি অবস্থা, ওয়ার্ডের কি অবস্থা একটু আলাদা করে বলবেন, সঙ্গে সাধারণ মানুষ যারা বয়স্ক বা স্বাভাবিক বয়সের মানুষ তাদেরটাও যদি একটু জানান। মাহবুব, আমি এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে আছি। এখানে মেডিসিন বিভাগের 2টি ওয়ার্ড, এই 2টি ওয়ার্ডে আজকে ভর্তির তারিখ ছিল। এখানে 29 এবং 30 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে 131 জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে 9 জন হিটস্ট্রোক এবং 21 জন ডায়রিয়া এবং বমি নিয়ে ভর্তি হয়েছেন 9 জন। মোট 131 জন আজকে এই 2টি ওয়ার্ডে ভর্তি হয়েছে। একেবারেই হাসপাতালের ভিতরে ওয়ার্ড, বাহির, বারান্দা কোথাও যেন তিল ধরার ঠাঁই নেই। একেবারেই দেখছেন যে হাসপাস অবস্থা, তীব্র গরম, একই সাথে 2 গুণ 3 গুণ মানুষের ভিড়ে একেবারে হিমশিম খাচ্ছে চিকিৎসক, নার্স এবং স্টাফরা। এবং একই অবস্থা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের আরও 5টি ওয়ার্ড রয়েছে সেখানেও। সেই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ড, সেখানে 167 জন ভর্তি হয়েছেন এবং গেল 1 সপ্তাহ ধরে শিশু ওয়ার্ড প্রতিদিনই কিন্তু ডায়রিয়া, হিটস্ট্রোক, বমি সহ এই যে গরমের জন্য শিশুরা ভর্তি হচ্ছেন, বয়স্ক, বৃদ্ধা এবং সকলেই যেন এই হাসপাতালে ঠাঁই নিয়েছেন। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু নজরদারি বাড়ানোর জন্য চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়িয়েছেন, কিন্তু জনবল কম থাকার কারণে তারা সঠিক চিকিৎসা দিতে পারছেন না, সেটি বলছেন এখানকার যে চিকিৎসক। তিনি বলছেন কারণ এই স্মরণকালের ভয়াবহ যে পরিস্থিতি সেটি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন এবং তারা যে পরামর্শ দিচ্ছেন যে এই তীব্র গরমে রোদে বেশিক্ষণ যেন না থাকে সেটি তারা পরামর্শ দিচ্ছেন। একই সাথে যারা পরিশ্রম করেন, বিশেষ করে একটানা পরিশ্রম থেকে বিরত থাকার জন্য বলছেন এবং প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি খাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। পানি পান সহ যে গরম থেকে বাঁচার, শেডের নিচে থাকা বা একটু ঠান্ডা থাকা, সেগুলোর পরামর্শ আছে। অনেক ধন্যবাদ শাহ বাইজিদ আহমেদ এবং রাশেদুল হক রুশো, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য। অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা সারা দেশের খবর জানছিলাম আমার সহকর্মীদের কাছ থেকে। ঢাকার খবরটাও আমরা শুরুতেই আমার সহকর্মী ফাল্গুনী রশিদ তিনি এটা নিয়ে নিউজ করেছেন, সেটিও দেখে নিলাম। এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এক হচ্ছে আপনি শিশু বিশেষজ্ঞ হিসেবে শিশুদের জন্য, সঙ্গে আরও যারা ভর্তি হচ্ছেন সেই ওয়ার্ডগুলো, মেডিসিন ওয়ার্ডও তিল ধারণের জায়গা নেই সেখানে। অনেক ধন্যবাদ মাহবুব। বিশেষ করে আজকের মতো এই পার্টিকুলার নিউজ আওয়ারে এই সময়ের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো যে এখন যে হিট ওয়েভ চলছে এবং তাতে
বাচ্চাদের, বড়দের বা হাসপাতালের ম্যানেজমেন্টের যে ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, এই জন্য আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। একটি হলো যে আসলেও এটা একটা খুবই বিপজ্জনক পরিস্থিতি, এটা আমরা সব জায়গা থেকে লক্ষ্য করলাম। কি বয়স্ক লোক, কি শিশু, কি বিভিন্ন বয়সের শ্রেণীর মানুষ আক্রান্ত হচ্ছে এবং কখনো কখনো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এবং হাসপাতালে আমরা দেখলাম তিল ধারণের জায়গা নেই। এখান থেকে দুটো তিনটে জিনিস আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা একটা অ্যানালজি টানি, কোভিডের সময় কোভিড আমাদেরকে শিখিয়েছিল কি কি পরিস্থিতিতে কি কি করতে হবে। এইরকম হিট যেটা এবার হয়েছে, এবং আমার মনে হয় যে আগামীতেও এই ধরনের হিট ওয়েভ মাঝে মাঝে আসবে, তখন এই হাসপাতালে ভর্তির জন্য যদি হাহাকার না করতে হয়, তাহলে আমি এই আজকের এই প্রচার মাধ্যমের মাধ্যমে প্রথমে বলতে চাই যে হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা সংখ্যা রাখা দরকার। এটা 1 নম্বর। যে কারণে আমি ভর্তি করছি এই শিশুদের, আমি এখন একটু শিশুদেরটা নিয়ে আগে বলি। আমরা শিশুদের ব্যাপারে জানি যে এটা নাজুক, এরা বড়দের মতো নয়। এদের যখনই এই ধরনের অসুস্থতা হয়, তখন যদি তারা সঠিক যত্ন সঠিক সময় না পায়, তাহলে এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে। তাই যদি হয়, তাহলে প্রথম যদি আমরা যে দেখি যে প্রথমে বিছানা নাই, ভর্তি করতে হচ্ছে, ফ্লোরে আছে, সেখানে আবার ফ্যান নেই, তাহলে কি হবে জিনিসটা? যে আসলে আমরা তাকে ওই মানে একটা যেটাকে বলে অপটিমাম সেবা, সেটা দিতে পারবো না। সেবাটা দিতে পারবো, কিন্তু আমাদের সেই জায়গাটাই আমাদের লক্ষ্য রাখা দরকার আছে। আর একটা হলো, আমি চাইবো যে ভর্তির আগে প্রতিরোধমূলক ব্যবস্থা, পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, এবং সেটা যদি করতে পারি তাহলে আমার হাসপাতাল পর্যন্ত দৌড়ানো লাগবে না। প্রথম যেটা হলো আমাদের আজকে প্রতিরোধমূলক ব্যাপারে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, কঠিন কিছু না, খুব রকেট সায়েন্স নাই এটার মধ্যে। একটি হলো এই গরমের মধ্যে আমরা যতটা প্রয়োজন ছাড়া আমরা যেন বিশেষ করে তপ্ত রোদের, বিশেষ করে 10টার পর থেকে বিকাল 4টার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বা আমরা বড়রাও, আবারও বলেছি, প্রয়োজন ছাড়া বের হবো না। যদি বের হতেই হয় তাহলে কয়েকটা জিনিস আমাকে আগের থেকে ব্যবস্থা নেওয়া। একটি হলো ছাতা নেওয়া, গাড়ি থাকলে গাড়ি, রিক্সা হলে রিক্সা, মানে যেখানে ডাইরেক্ট মানে শরীরে বা মাথায় রোদটা না পড়ে। নাম্বার 2, পানি নিয়ে বেরোতে হবে, বিশেষ করে শিশুদের। আমি জানি না তো কোথায় লাগবে। আর এখন বাইরের কোনো খাবার, বাইরের মানে 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 পানি, এটা খুবই বিপজ্জনক। যার ফলে আমি যখন বেরোবো আমার বাচ্চাকে নিয়ে, আমরা মনে রাখবো যে আমি যেন সেই বাসার থেকে মানে খাবার পানিটা নিয়ে বেরোবো। নাম্বার 2 যেটা হলো যে এখন যে ফিটিংস বা কাপড়, এটা আমরা সবাই জানি, বারবার আলোচনা করছি যে এটা ধোলা ঢালা হতে হবে, সুতির হতে হবে, যত পাতলা হয় ততটাই ভালো। এবং এইখানে ছোট বাচ্চাদের যেমন হাফ হাতা এবং হাফ প্যান্ট পরার কোনো অসুবিধা নেই। ইভেন স্কুলে বড় বাচ্চারা যদি কেউ যদি ফুল প্যান্ট পরতেও চায়, সেখানে খুব ধোলা ঢালা সুতির পাতলা ফুল প্যান্ট জাতীয় জিনিস পরবে। সক্স এখন না পরা ভালো। এই জায়গাগুলোতে স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই সতর্ক হতে হবে। বিকজ আমার কথা হলো যে আমি স্কুলও চালাবো, শিক্ষা চালাবো, কিন্তু আমার শিশু সন্তান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, যদি আমি কখনো কোনো সিমটম দেখি যে বাচ্চার মনে হয়, যেমন বাচ্চার পায়ে ক্র্যাম্প বলতেছে, মাসেলের মাংসপেশি ব্যথা, অথবা টায়ার্ড বলতেছে, মাথা ঘোরাচ্ছে, বমির ভাব, এগুলো আমি জ্বর পর্যন্ত পরে গেলাম, এই প্রাথমিক লক্ষণগুলো দেখলে কি আমি আমার বাচ্চাকে নিয়ে কোথাও যাচ্ছি অথবা স্কুলে আছে, যেখানে হোক না কেন, সাথে সাথে তাকে কুল একটা জায়গায়, যেখানে ঠান্ডা জায়গায় নিতে হবে, যেখানে ছায়া আছে, কাপড় চোপড় খুলে দিতে হবে যতটুকু দরকার, এবং সেই জায়গাটায় প্রয়োজনে তাকে স্পঞ্জ করতে হবে, যেটা বা পানি ছেটানো লাগে। এই জিনিসগুলো করলে কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাওয়া যাবে, এবং অনেক ক্ষেত্রেই আমাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হবে। আপাতত আমি থামলাম, এরপরে যদি কোনো প্রশ্ন আসে উত্তর দেব। জি, আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডাক্তার MS সাত্তার, শুরুতে একটু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থাটা জানি আপনার মাধ্যমে, সঙ্গে আসলে আপনারা কি ব্যবস্থাপনা রেখেছেন সেটাও যদি একটু বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের গত 21 থেকে 28 তারিখের মধ্যে আমরা আমাদের যেটা ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার রয়েছে, যেটা কিনা ইমার্জেন্সির সাথে অবস্থিত, ওখানে দেখতে পাচ্ছি আমরা 65 জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে, জ্বরের রোগী 116 জন, তারপর ভমিটিং নিয়ে 18 জন রোগী ভর্তি হয়েছে, একটা জন্ডিসের পেশেন্ট। আমরা এই রোগীগুলোর প্যাটার্ন দেখলে, যদিও আমরা তাদের হিস্ট্রির মধ্যে এরকম পাইনি যে তারা অনেকক্ষণ মাঠে কাজ করছে, সেরকম নয়,
কিন্তু আপনারা জানেন যে যেহেতু দেশের যেরকম হিট ওয়েভ এখন চলছে, যে 42 ডিগ্রির উপরে তাপমাত্রা, এরকম তাপমাত্রায় ঘরের পরিবেশে থেকেও কেউ কেউ কিন্তু এরকম হিট রিলেটেড মানে উচ্চ তাপমাত্রা জনিত সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের শহীদুল্লাহ স্যার যথার্থই বলেছেন যে প্রাথমিক লক্ষণগুলো হতে পারে, যেমন তার বমি হওয়া, অবসাদ লাগা, দুর্বল লাগা। এটা শিশুরা যেমন, বয়োজ্যেষ্ঠ লোকেরাও কিন্তু এরকম সিমটম নিয়ে ঘরে বসেও কিন্তু এরকম হতে পারে, যেখানে যেমন ধরেন পর্যাপ্ত বাতাস নেই, খুব পরিবেশটা যেরকম আলো বাতাস পর্যাপ্ত নেই, হয়তো টিনের ছাউ নেই, সে ধরনের অবস্থার মধ্যে ঘরে বসেও কিন্তু কেউ এরকম হিটেড অবস্থায় এরকম অবস্থা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। স্যার এতক্ষণ শহীদুল্লাহ স্যার যেভাবে বলেছেন, এটা কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং অন্যান্য রিস্ক গ্রুপ সবার জন্য একই কথাগুলো প্রযোজ্য। আমি বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের নিয়ে বলবো, ওনাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, যাদের আগের থেকেই আছে, কিডনি ডিজিজ যাদের আগের থেকেই আছে, ওনাদেরকে একটু উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে। আর রোগীদের যে বর্তমান প্রবাহ দেখছি, আমরা আজকেও একটা রোগী পেয়েছি, কিন্তু ওরকম তার স্ট্রোক অথবা হিট এক্সজশনের মতো না, বেশ যে একটা স্কুল শিক্ষার্থী কিছুটা দুর্বল হয়েছে, ওর বমি বমি লাগছিল, নিয়ে আসছে, আমরা তাকে ম্যানেজমেন্ট দিয়ে তাকে ইমার্জেন্সিতে ম্যানেজ করেছি। জি, এই যে আপনি বললেন যে একজন স্কুল শিক্ষার্থী একটু দুর্বলতা অনুভব করছে, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এটা তো ভালো। মানে স্কুল কর্তৃপক্ষ বা পরিবারের কেউ যদি হয় এরকম পরিস্থিতি যদি দেখি, আমি আসলে মানে এটা বলতে চাই যে ডাক্তারি সিদ্ধান্ত নিক যে তাকে আসলে বাড়িতে পাঠানো যাবে কি যাবে না। এটা আসলে আমার আশেপাশের লোকজন, বাড়ির লোকজন যারা আসলে ডাক্তার নয় বা প্রফেশনালস নয়, তাদের কাছ থেকে জানাটা নিশ্চয়ই ভালো না। এটা এনকারেজ করেন কিনা? না, অবশ্যই আপনি একটু সঠিকই বলেছেন যে আসলে একজন ফিজিশিয়ান যারা, এটা অ্যাসেস হইতে হবে যে এই রোগী কি বাসায় যাবে না হাসপাতালে থাকবে। আমরা জানি যে এই পর্যায়ে যে হিট স্ট্রোক হচ্ছে চূড়ান্ত খারাপ অবস্থা, এটা মেডিকেল ইমার্জেন্সি। কিন্তু এর আগের স্টেজগুলো, হিট ক্র্যাম্প অথবা হিট এক্সজশন অথবা এই অবস্থায় যদি আমরা ডিটেক্ট করতে পারি, সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে তার ওরকম ঝুঁকিপূর্ণ হিট স্ট্রোকের মতো কন্ডিশনে যাবে না। তাইলে এই জন্য আপনার প্রাথমিকভাবে রোগ নির্ণীত হওয়া, রোগী চিহ্নিত হওয়া খুব জরুরি। তাইলে জটিল চট্টগ্রামে মানে অন্য হাসপাতালগুলোতে যেরকম দেখলাম যে 4 গুণ 5 গুণ রোগী ভর্তি হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে আমরা রাজশাহীতে দেখেছি, রংপুরের হাসপাতালের খবরও সহকর্মী দিচ্ছিলেন, ঢাকায়ও একই রকম। চট্টগ্রামে কি এরকম বাড়তি রোগী আসছে? না, এখন আসলে এখন একটু জ্বর রোগী, আমি তো বললাম একটা স্ট্যাটিস্টিক, ডায়েট রোগী বৃদ্ধি পেয়েছে। মানে এটা কি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি কিনা? একটু অবশ্যই একটু বেশি। আর এমনিতে এই সময়টাতে যেমন ধরেন যে মানুষের একটু, যেহেতু গরম পড়ছে বেশি, আমরা যতই বলি মানুষ কিন্তু তাৎক্ষণিক একটা রিলিফ পাওয়ার জন্য বাইরের খোলা খাবার, শরবত ইত্যাদি পথের থেকে খেয়ে ফেলে। এটা তো সবসময় আমরা জনসচেতনতামূলক কথাগুলো বললেও হয়তো সাধারণ মানুষের কাছে এইগুলো তাৎক্ষণিক ইম্পর্টেন্ট হলো, তারা সেই সময়টার জন্য খেয়ে ফেলছেন। তাহলে এতে ওনাদের অসুস্থ হওয়ার ঝুঁকিটা বাড়ছে। জি, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি শুরুতে বলছিলেন যে কোভিডের সময়ে আমাদের ম্যানেজমেন্টের এক ধরনের ব্যবস্থাপনাগত একটা দক্ষতা আমাদের তৈরি হয়েছে, এবং আমরা খুব মানে এখন জানি যে আসলে কোন পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া দরকার বা সামাল দেওয়া উচিত। প্রি প্ল্যান্ড এক ধরনের অ্যাটিটিউড আমাদের তৈরি হয়েছে। আপনি আসলে কি দেখেন, আমরা হিটওয়েভ নিয়ে যেভাবে হাসপাতালগুলোর ব্যবস্থাপনা আপনারা প্রফেশনালসরা চান, সেরকমভাবে আমরা সারা দেশে আসলে তৈরি করছি কিনা? মাহবুব, আপনার এই পার্টিকুলার প্রশ্নের সুযোগে আমি একটি মানে আবেদন রাখতে চাই বা কল ফর এভরিওয়ান। একটি হলো যে প্রথমে আমরা চাইব যে হিট স্ট্রোক নিয়ে বা হিট এক্সজশনে, যেটা প্রফেসর সত্তার খুব সুন্দর করে বলেন যে হিট এক্সজশন বা হিট ক্র্যাম্পে আমাদের প্রাথমিক ব্যবস্থা যদি বাসায়, স্কুলে, খেলার মাঠে, যেখানে ঘটনাটা ঘটলো সেখানে ব্যবস্থা নিতে পারলে আমরা হাসপাতাল পর্যন্ত দৌড়ানো লাগবে না। কিন্তু তারপরেও তো লাগছে। তাই যদি হয় তাহলে আমাদের হাসপাতালে সিটটা, এবং একটা যদি বলি আজকে এই সুযোগে,
চিলড্রেন পপুলেশন আমাদের কিন্তু 35%, খুব মনে রাখা দরকার। এই চিলড্রেন পপুলেশনের প্রায়ই দেখা যায় বিভিন্ন হাসপাতালে সার্বক্ষণিক সারা বছর যতটা তাদের বেড দরকার আমরা দিতে পারি না। একই জায়গায় 50টা বেড থাকলে 150 রোগী থাকে, 100টা বেড থাকলে 300 রোগী থাকলে। এই জিনিসটা আমার মনে হয় আপনি আজকে যে আমাকে প্রশ্ন করলেন, সেই প্রস্তুতিটা কোভিডের মতো যদি আমরা আগামী দিনের জন্য, আমাদের শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ, ওদের জন্য আমাদের করতেই হবে, সবার জন্য করতে হবে, কিন্তু শিশুদের জন্য। আরেকটি কথা একটু আগে বলেছিল প্রফেসর সাত্তার, খুব ইম্পর্টেন্ট। এই যে রাস্তায় বেরোলে আমরা মাঝে মাঝে আপনাদের টিভি চ্যানেলের খবরে দেখছি রাস্তায় শরবত খাচ্ছে, পানি খাচ্ছে। অনেক সময় তো লাগবে, তার কাছে নাই, রিক্সাওয়ালা তার পানি নাই। কিন্তু এইখানে আমি একটা আবেদন জানাতে চাই, যারা ব্যবসা করছেন তাদের কাছে, সবাই তো আর এই নিউজটা এখন দেখছেন না, যারা দেখছেন, এবং আপনারা এই কোভিডকালীন গণমাধ্যম যে কমেন্ডেবল রোল প্লে করছেন, যা কোনোদিনে আমরা ভুলবো না, সেটি পারেন কিনা এই সময় তাদের একটু সততা, অর্থাৎ সে যে পানিটা বিক্রি করছে, যে শরবতটা বিক্রি করছে, সে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন মানে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হয়। এটাও একটা, আজকে এই ঘটনার মাধ্যমে আমরা যেমন অনেক কোভিড থেকে শিক্ষা নিয়েছি, এমনও হতে পারে যে এই যারা ব্যবসা করবে তাদের মধ্যে ওই নৈতিকতাটা যেন থাকে যে আমার একটা বাচ্চা খাচ্ছে, একটা রিক্সাওয়ালা খাচ্ছে, একটা ঠেলাগাড়িওয়ালা খাচ্ছে, আমি যে পানিটা তাকে দিব, যে শরবতটা দিব, সেটা যেন বিশুদ্ধ পানি। হ্যাঁ, এবং এটা তো এরকম হতে পারে যে সেই লোকটাকে যিনি এই শরবত বিক্রি করছেন তার বিক্রিটা বন্ধ না করে সেখানে আসলে বিশুদ্ধ পানি তো সাপ্লাই দেয়া যেতেই পারে, তাকে বা তাকে হাইজিন শেখানো, সেটা এই উদ্যোগে তো আসলে করতে পারি। আমরা তো নানান সামাজিক উদ্যোগ দেখি, বিশেষ করে যখন শৈত্যপ্রবাহ চলে তখন তো আমরা নানান সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোকে দেখি যে সেখানে শৈত্যপ্রবাহের জন্য মানুষ যে কষ্টটা পায় সেই কষ্ট নিবারণের চেষ্টা করে। সুতরাং এখন হিটওয়েভের জন্য যে পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে, সুতরাং সেটা সেটা নিয়েও তো আসলে কাজ করার সুযোগ আছে। এটা লাভটা হবে কি জানেন, এটা সারা বছরের জন্য লাভ হয়ে যাবে একটা। ওই মানুষ যারা এই নৈতিকতার ব্যবসা করে তার জন্য যেমন ভালো, মানুষের জন্য ভালো। এবং আরেকটা জিনিস হলো যে কোভিডে যেমন আমরা অনেক এই জায়গাটায় যদি আপনারা গণমাধ্যম মাঝে মাঝে এই হিট স্ট্রোকের ব্যাপারে যে আমরা যে কথাগুলো আলোচনা করছি, মাঝে মাঝে স্ক্রল অথবা আপনাদের খবরের আগে পিছনে যে কমেন্টেবল কাজটা করেছেন, তাতে কিন্তু আসলে জনগণ, সে বয়স্ক লোক, কোমরবিডিড লোক এবং শিশুরা উপকৃত। জি, অধ্যাপক ডাক্তার এম.এ. সাত্তার, ছোট করে কিছু যোগ করবেন কিনা, বিশেষ করে যে পরিস্থিতিতে আপনি বললেন যে হিটওয়েভের আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে তার আশেপাশে যারা থাকেন, আমি একজন সাধারণ মানুষ হতে পারি, আমার সামনে হয়তো কেউ, আমি মানে হয়তো আশঙ্কা করছি যে উনি হয়তো হিট স্ট্রোকের প্রাথমিক পর্যায়ে আছেন, সেটা কিভাবে আসলে আমি ম্যানেজ করব, যদি একটু শিখিয়ে দেন। ধন্যবাদ। আসলে এখন এই বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমরা জানি যে সারা দেশে একটা দাবদাহ, একটা তাপদাহ এই যে চলমান রয়েছে, যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রির উপরে, তো এই অবস্থায় এখন আমরা যদি বিশেষ করে যদি কোনো জ্বরের রোগী পাই যার উচ্চ তাপমাত্রা বেশি, তাপমাত্রা 105-এর বেশি হয়ে যাচ্ছে, তাকে আসলে এটা প্রথম সন্দেহের মধ্যে এই অবস্থাটা রাখতে হবে যে এটা কোনো হিট স্ট্রোক নয়। তো কারণ যেহেতু এটা কিন্তু সব সময় না, অন্য যে কোনো সময় চেয়ে এই অবস্থাটা একটু ডিফারেন্ট। তাছাড়া যখনই একটা শিশু কিংবা যে কোনো বয়স্ক একজন লোক যিনি দুর্বল বোধ করছেন, রোদে কাজ করেছেন অথবা রোদে যান নাই, হঠাৎ করে দুর্বলতা বোধ করছেন, যথেষ্ট তেষ্টা পেয়েছে, রোগীর প্রেশার কমে যাচ্ছে, রোগীকে দেখলে প্রচন্ড ঘাম হচ্ছে, তাহলে এই ধরনের রোগীকে যদি যে কেউ যদি দেখেন, তাৎক্ষণিক যাতে ওনাকে এটা চিকিৎসার শরণাপন্ন করা হয়। এবং হয়তো অনেক সময় এমন হয়েছে যেটা হিট স্ট্রোকের মতো কন্ডিশনে রোগী হয়তো নিজে তার হেলথ অবস্থা এত খারাপ হয়ে যাবে যে উনি ডাক্তারের কাছে নাও যেতে পারতে পারেন। তাহলে তার আশেপাশে যারা রয়েছে তারা যদি সচেতন হই, তারা যদি তাকে ডাক্তারের কাছে নিতে হবে এই পরিস্থিতিতে, তার জীবন রক্ষার স্বার্থেই, নইলে জীবন শঙ্কা আছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এম.এ. সাত্তার এবং অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ যুক্ত হবার জন্য আজকে।